চাকুরিতে কোটা বাতিলের দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন। ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি। কর্মবিরতিতে তৃতীয় দিনেও অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাল শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক ওবায়দুল কাদেরের। টানা বর্ষণে 3 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ, ভোগান্তি চরমে। অবাধে গাছ বিক্রির অভিযোগ খোদ বন কর্মকর্তার বিরুদ্ধে, বিক্রি হচ্ছে পাহাড়ের মাটিও, কক্সবাজারের নতুন আতঙ্ক হাবিবুল। এবং দুর্নীতির আখড়া মেহেরপুরের গাংনী এডিসি অফিস, শ্রমিকদের টাকা আত্মসাৎ, জড়িত যুগ্ম পরিচালক মোশাররফুল ইসলাম। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকুরি প্রার্থীরা। ময়মনসিংহের রেলপথ অবরোধ করে তারা আন্দোলন করছে, এতে আটকা পড়েছে ট্রেন। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কতটি ট্রেন আটকা পড়েছে আর আন্দোলনরতরা কি বলছেন? কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে। অর্থাৎ 40 মিনিট আগে থেকেই তারা এই রেলপথ অবরোধ করার কারণে আমরা দেখেছি যে একটি ট্রেন কিন্তু তারা লাল কাপড় দিয়ে কিন্তু থামিয়েছেন। অর্থাৎ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বলাকা একটি ট্রেন, সেই ট্রেনটি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যে তাদের দাবি, অর্থাৎ তারা চাকরিতে কোটা পদ্ধতি তারা চান না, সেই দাবিতে কিন্তু 2018 সাল থেকেই তারা আন্দোলনে অনড় ছিলেন এবং সম্প্রতি সময়ে এই বিষয়টি আবার সামনে আসায় তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা করছেন। অর্থাৎ আগামীকাল কিন্তু উচ্চ আদালতের একটি রায় আছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে সেখানে কোটা পদ্ধতি এই রায়ের মাধ্যমে আসতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন রায় যদি তাদের পক্ষে না আসে তাহলে আন্দোলন কিন্তু আরো বেগবান হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। তারা কিন্তু 40 মিনিট আগে থেকে আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড়ে যে লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে কিন্তু করেছেন এবং আন্দোলন কিন্তু তারা বলছেন তাদের তাদের আন্দোলন কিন্তু বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা একেবারেই কিন্তু তারা এর আগে কিন্তু রেলপথ অবরোধের আগে দেখেছি তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সহ কিন্তু সমাবেশ করেছে। আমরা একটু যুক্ত হব, জানতে চাই এই যে আন্দোলন করছেন আসলে আজকে আন্দোলনটা আসলে রেলপথ অবরোধ কেন হঠাৎ করে? আমাদের যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে তাই জন্যই আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য আজকে রেলপথ অবরোধ করা হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল যে রায় আসবে আমাদের পক্ষে ইনশাল্লাহ আসবে, আমরা এই আশা করি। আর যদি কোনোভাবে আমাদের পক্ষে না আসে রায় তখন পরবর্তীতে আরো কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করা হবে। আমরা কোনো ধরনের কোটা চাই না। যেই কোটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন হয়েছিল, যে কোটা বৈষম্য রোধ করার জন্যই আমরা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ করেছি, বর্তমানে 2024 সালে আবার সেই কোটা ফিরে আসবে এটি আমরা কোনোভাবেই চাই না। আমি একজন নারী, আমি নিজে 10% নারী কোটার বিরুদ্ধে, যে কোনো ধরনের সম্পূর্ণ মেধার ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগ হবে, এটি আমাদের দাবি। আগামীকাল রায় যদি তাদের পক্ষে না আসে তাহলে শিক্ষার্থীরা বলছিলেন যে তারা কিন্তু আরো কঠোরতম আন্দোলনের দিকে ধাবিত হবেন, সেই বিষয়টি বলছিলেন। এই আন্দোলনের ফলে আমরা দেখেছি একেবারেই ট্রেনের যে যাত্রীরা আছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এই লেভেল ক্রসিং পার হয়ে আসলে যারা যাতায়াত করে থাকেন তারাও কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। আপনারা এই যে রেলপথ অবরোধ করেছেন, আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই। রেলপথ অবরোধ করেছেন বেশ কিছুক্ষণ ধরে, আমরা দেখেছি সাধারণ যাত্রী সহ এখানকার মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে রেলপথ অবরোধ কখন তুলবে? আমরা বিক্ষুব্ধ জনতা, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এই অবস্থায় আমাদের সামনে হাজির হয়েছেন। তো আমরা জানাতে চাই বাংলাদেশের 1%-এরও কম জনগোষ্ঠীর জন্য 56% কোটা দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি একটা বৈষম্য। কারণ আমাদের গোটা ছাত্র সমাজের জন্য আমরা যদি 100টা পোস্ট থাকে আমরা মাত্র 44টা পোস্টে সেখানে চাকরির জন্য সুযোগ পাবো, আর 1%-এরও কম মানুষ তারা 56টা কোটা নিয়ে বসে আছে। অর্থাৎ দেখা যায় চাকরিতে সেই 56 জন কোটার মাধ্যমে তারা নিয়োগ দিতে পারেন না। সুতরাং এটা আমি মনে করি এটা বাংলাদেশের ছাত্র
সমাজের সাথে এটা একটা নাটক, এবং 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল আমরা চাই সেই পরিপত্র বহাল থাকুক। এবং আমাদের ছাত্র সমাজ আমরা এই রাস্তায় নেমে আন্দোলন করতে চাই না, আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই। আমরা আগামী দেশ গড়ার কারিগর, আমরা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের ধন্যবাদ। এবং আমরা আমাদের এই কর্মসূচি, এটা আজকে একটা প্রতীকী কর্মসূচি, এবং আপনারা জানেন আগামীকাল অ্যাটর্নি জেনারেল সহ কালকে যে পূর্ণাঙ্গ রায় হবে, এই রায় যদি গোটা ছাত্র সমাজের বিরুদ্ধে যায়, ছাত্র সমাজ হুঙ্কার দিয়ে জেগে উঠবে। থাকবেন না আপনারা? এবং আজকে ভাকৃবি জেগে উঠেছে, সারা বাংলাদেশ জেগে উঠেছে, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা নিউজ স্পিরিট মিডিয়ার কর্মী যারা আছেন ধন্যবাদ। আসলে তারা বলছিলেন আগামীকাল যে রায় হবে সেটি যদি তাদের বিপক্ষে যায় তারা কিন্তু আরো কঠিন আন্দোলনের দিকে দাবিত হবেন, এবং তারা সরকারকে দাবি জানিয়েছেন তাদের বৈষম্য অর্থাৎ চাকরিতে যেন বৈষম্যমূলক না করা হয় সেই বিষয়টি কিন্তু তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রেলপথ অবরোধ করে দুর্ভোগের সৃষ্টি করেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকুরি প্রার্থীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। এদিকে বরিশালে একই দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, সড়কে যান চলাচল কতক্ষণ ধরে বন্ধ রয়েছে আর ভোগান্তি কতটা? জেসিকা, মুহুর্মুহু স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা বরিশাল পটুয়াখালী যে মহাসড়ক সেখানকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের জায়গাটি কিন্তু অবরোধ করে রেখেছে, এবং এই অবরোধ চলছে কিন্তু বেলা 11:30 থেকে। এবং এই অবরোধ আমরা শিক্ষার্থীদের কাছে সর্বশেষ যেটা জেনেছি যে তারা তাদের দেয়ালে ফিট থেকে যাওয়ার দরুন তারা কিন্তু আসলে এই সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে, এবং তাদের দাবি যে প্রথম দ্বিতীয় সহ সরকারি চাকরির নিয়োগে যে যত ধরনের আসলে কোটা আছে সেই নিপীড়নমূলক কোটা ব্যবস্থার তারা সংস্কার চান। তারা দাবি জানিয়েছেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা বাদে অন্য যেই কোটা যেগুলোই আছে সেগুলো যেন আসলে পুনর্বিন্যাস করা হয়, সেগুলো আসলে যেন আর কোটা ব্যবস্থা না থাকে, এটাই কিন্তু আসলে তাদের দাবি। আমরা আসলে দেখাতে পারছি যে বরিশাল পটুয়াখালী মহাসড়কের মূল যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের জায়গাটা, সেখানে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী এক হয়েছে, তারা অনেকক্ষণ যাবত আসলে অবরোধ করে রেখেছে, এবং এই অবরোধের ফলে এই সড়কের দুই পাশে কিন্তু দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। বাস সহ অন্যান্য যে গণপরিবহন সেগুলো কিন্তু আসলে গন্তব্যে যেতে পারছে না। আমরা এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে শিক্ষার্থীরা কিন্তু গত দুদিনও ঠিক এইভাবে একই রকম ভাবে এই জায়গায় আসলে তারা আন্দোলন করেছে, এবং তাদের তখন অবরোধের ব্যাপ্তি ছিল 1 ঘন্টা, কিন্তু আজ তারা বেশ অনেকক্ষণ যাবৎ আসলে অবরোধ করে রেখেছে। অবরোধ কখন শেষ হবে সে ব্যাপারে তারাও কিন্তু নির্দিষ্ট করে কিছু আমাদেরকে বলতে পারেনি। তবে শিক্ষার্থী সূত্রে যেটা জানা গেছে যে তারা বলেছে যে আগামীকাল হয় একটা রায়ের ঘটনা হয়তো ঘটবে, সেই রায় যেন আসলে তাদের পক্ষে আসে এবং কোটা প্রথা আসলে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, সেজন্য আসলে তারা এই আন্দোলন করছে। আমরা একজন আন্দোলনকারীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে এই আন্দোলন বা এই অবরোধ কখন শেষ হবে। অবরোধ আসলে শিক্ষার্থীরা তাদের একটা ন্যায্য দাবির পক্ষে আন্দোলনে নেমেছে, এবং শিক্ষার্থীরা মনে করতেছে আসলে এই দাবিতে যদি খুব সত্যিকার অর্থে রাষ্ট্রের কান পর্যন্ত তার কথা পৌঁছাইতে হয় তাহলে আসলে বড় আন্দোলন দরকার। সেই চিন্তার জায়গা থেকেই শিক্ষার্থীরা রাস্তায় আছে। এরপর সমস্ত আন্দোলনকারীর মতামতের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেবো যে আসলে কতক্ষণ এটা চালানো যাবে বা আমরা কখন উঠে যাবো। এই ছিল আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাকরি প্রার্থীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন AKM নাজিম। নাজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতির প্রতিবাদে কি কর্মসূচি পালন হচ্ছে? জি, আসলে আজ বেলা 12:30টার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ওরা আন্দোলন নামার পরপর যারা হাটহাজারী চট্টগ্রাম যেটি মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক তারা প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখে। এতে করে
পাশে প্রায় 6 কিলোমিটারে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। কোটা আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেটি বলছেন, কোটা প্রথা বাতিলের পাশাপাশি 2018 সালে সরকার যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্র তারা পূর্ণ বহাল চাচ্ছে। সেক্ষেত্রে তারা লাগাতার আন্দোলন করছে। কোটা সংস্কার আন্দোলন নেতারা বলছেন আগামীকালকেও তারা কোটার এই বিষয়টা নিয়ে আন্দোলন করবেন। তবে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, তারা যেটি বলছেন আসলে কোটার প্রথার কারণে তাদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্যের কারণে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বা পড়াশোনা শেষ করতে করতে তাদের চাকরির বয়স চলে যায়। সেই জন্য অনেক শিক্ষার্থী ভালো নাম্বার পাওয়ার পরেও বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরেও তারা চাকরি জীবনে গিয়ে ভালো চাকরি পান না। এবং কোটায় ভর্তি হন বা কোটা যারা চাকরি পায় তারা আসলে অনেক সময় কম নাম্বার পেয়ে বা মেধা তালিকায় না থাকার পরেও তারা কোটার মাধ্যমে বিভিন্ন চাকরি পেয়ে যায়। সেই কারণে কোটা আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা বলছেন যে আসলে কোটার যে প্রথা সেটি একটি বড় ধরনের বৈষম্য এবং এটা একটি প্রতারণামূলক, এটি বন্ধ করা বা প্রত্যাহার করা দরকার। কারণ কোটার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী চাকরির বৈষম্যে পড়ে চাকরি হারাচ্ছেন। সেই জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানি নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক পাশে কোটার আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করছে, পাশাপাশি অন্য পাশে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও তাদের পেনশন স্কিমের বিষয়ে আন্দোলন করছেন। সেই ক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে দুটি আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ বলা চলে, কারণ গত 3 দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারাও নতুন করে যুক্ত হয়েছেন। পাশাপাশি তারা আমাদেরকে যেটি বলেছেন আগামীকালকে তারা আবারও কোটা যে কথা রয়েছে এবং কোটা বাতিল, পাশাপাশি 2018 সালে যে পরিবর্ত জারি করা হয়েছিল সেটি পূর্ণবহালের দাবিতে তারা আগামীকাল আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এইদিকে যারা শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেটি বলছেন তাদের যে পেনশন স্কিমের যে প্রথা যেটি প্রত্যাহার করা না হলে তারাও লাগাতার আন্দোলন করে যাবেন। তাহলে বলা যায় এই লাগাতার আন্দোলনের কারণে আসলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি তাদের বিভিন্ন পরীক্ষাও বন্ধ রয়েছে। এক্ষেত্রে তারা সেকশন জট সহ নানা সমস্যায় পড়ছেন বলে সাধারণ শিক্ষার্থীরা বলছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। প্রত্যয় স্কিম বাতিল নিয়ে অর্থমন্ত্রী এবং শিক্ষক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই কাল ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসছেন শিক্ষক নেতারা। গত কয়েকদিনের আন্দোলনে স্থবির দেশের সকল বিশ্ববিদ্যালয়ে। অর্থমন্ত্রীর বক্তব্যের পরেও দাবি আদায় অনড় শিক্ষকরা। মাজহারুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নতুন শিক্ষার্থীদের পদচারণায় সরব থাকার কথা ছিল প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু শিক্ষকদের আন্দোলনের ফলে সেখানে কার্যত অচল দেশের প্রাচীনে বিদ্যাপীঠ। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় উদ্বিগ্ন নবাগত শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। আমরা আশা করব যেন শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয় এবং খুব শীঘ্রই যেন আমরা ক্লাসরুমে ফিরে যেতে পারি এবং আগের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। অর্থমন্ত্রীর এমন বক্তব্যকে দুঃখজনক আখ্যা দিয়ে শিক্ষক নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কারো কথাতেই তারা আন্দোলন থেকে সরে যাবেন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক অর্থনীতির যিনি এই বর্তমানে মন্ত্রীদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ মন্ত্রী, আমরা আপনাকে সম্মান করতে চাই। সহকর্মী হিসাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি যেভাবে বলেছেন এটি অযৌক্তিক। আমরা আপনার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি এই ধরনের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন শিক্ষক সমাজ দায়িত্বশীল জায়গা থেকে আশা করে না। এ সময় তারা জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রত্যয় স্কিমের ব্যাখ্যাকে শুভঙ্করের ফাঁকি বলেও মন্তব্য করেন। একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন কি সুযোগ সুবিধা আবার দিবেন, দেওয়ার মালিক তো আপনারা। এখানে রাষ্ট্র ব্যবস্থায় নীতি নির্ধারণী ব্যবস্থায় আমাদেরকে সম্মানজনক যে বিষয়টাকে অবহিত করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃত্ব সবসময় বলেছে যে আমরা আন্দোলনের মাধ্যমে বিষয়টা সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বলেন, আন্দোলনরত শিক্ষকদের সাথে আগামীকাল বসার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তারা আশা করছেন তাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে। শিক্ষকরা মনে করছে যে তাদের ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসরুমে যাবেন না। এটাই হলো আমাদের মেসেজ সারা জাতির নিকট।
শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের এই আন্দোলনে 3 দিন ধরে অচল দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে দেশের 55 পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আজও অচল রয়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শিক্ষক নেতারা কি বলছেন? সরকারের সঙ্গে বৈঠকের বিষয়ে তারা কি জানিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন তাদের যে দাবি, সেই প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে। আপনি জানেন যে এর পাশাপাশি তাদের আরো কিছু দাবি আছে। শিক্ষকদের মানকে সুপার গ্রেডে পদোন্নতি করতে হবে, একই সাথে একটা আলাদা বেতন স্কেল তৈরি করতে হবে। আপনি জানেন যে গত কয়েকদিনের আন্দোলনের ফলে কিন্তু দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের স্থবির হয়ে পড়েছে, কারণ নেই কোনো একাডেমিক কার্যক্রম, একই সাথে সকল প্রশাসনিক কার্যক্রমই বন্ধ রয়েছে। এর ফলে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটা হচ্ছে নবাগত যারা শিক্ষার্থী, 23-24 সেশনের শিক্ষার্থী, তাদের কিন্তু এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমই শেষ হয়নি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রম শেষ হলো, ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্লাস কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকালে নবীন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে তারা কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং তারা নতুন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এমন একটা পরিস্থিতির সাথে সম্মুখীন হতে হবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করেনি। অপরপক্ষে শিক্ষক যারা আন্দোলন করছেন, যে তারা শুধু তাদের জন্য আন্দোলন করছেন না, এই আন্দোলনটা আগামী প্রজন্মের যারা নেতৃত্বে আসতে চান, শিক্ষক হতে আসতেছেন, তাদের জন্য আন্দোলন করছেন। আপনি জানেন যে গত কয়েকদিনের আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয় এক ধরনের স্থবির হওয়ার ফলে কিন্তু গতকালকে প্রথমবারের মতো অর্থমন্ত্রী শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, শিক্ষকরা যে আন্দোলনটি করছে এটা একেবারেই অযৌক্তিক, এই আন্দোলনের কোনো মানেই হয় না, কারণ তাদের যে বিদ্যমান যে পেনশন ব্যবস্থা ছিল সেখানে নতুন যে পেনশন ব্যবস্থায় তাদেরকে যোগ করা হয়েছে, সেখানে পর্যায়ক্রমে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আগামী বছর থেকে কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকেও এই আওতায় নিয়ে আসা হবে। একই সাথে আরো একটি কথা বলেছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ, তারা যে ব্যাখ্যাটি দিয়েছেন যে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় যে পেনশন ব্যবস্থা আছে সেখানে কিন্তু 60 বছরের কথা বলা আছে। শিক্ষকরা যখন আন্দোলন করছে তখন তাদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যা হচ্ছে যে সেখানে শিক্ষকদের বয়স 65 বছরই থাকবে এবং তাদের যে সুযোগ সুবিধা সেটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু এই যে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রীর যে বক্তব্য, একই সাথে পেনশন কর্তৃপক্ষের যে ব্যাখ্যা, সেটি মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। এ যেন রক্ষকই ভক্ষক। সরকার যখন বন রক্ষায় বদ্ধপরিকর, ঠিক সেই মুহূর্তে বনের কিছু অসাধু কর্মকর্তা উজাড় করছে বনভূমি। এমনই এক দুর্ধর্ষ কর্মকর্তা হাবিবুল। কক্সবাজারের পেকুয়া উপজেলার নতুন আতঙ্ক। রাত গভীর হলেই সারি সারি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বনের গাছ, আর পাহাড় কেটে মাটি ও বালুও বিক্রি হচ্ছে তার নেতৃত্বে। এসব কাজে বাধা দিলেই গ্রামের সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করে খোদ বন কর্মকর্তা নিজেই। কক্সবাজার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। কক্সবাজারের পেকুয়া থেকে 50 কিলোমিটার দূরের দুর্গম বারবাকিয়া, ছোট বড় অসংখ্য পাহাড় আর গহীন ঘন জঙ্গলে ঘেরা 15,000 একর জায়গা নিয়ে এই বনভূমি, যেখানে রয়েছে বন বিভাগের টইটং, বারবাকিয়া ও পহরচাঁদা নামে 3টি বিট। এই বনাঞ্চলের দেখভালের দায়িত্বে তিনি হয়ে উঠেছেন বন খেকো। বারবাকিয়ার এই রেঞ্জ প্রধানের নাম হাবিবুল হক। তার ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা। বনের বড় বড় গাছ আর পাহাড়ের বালু এবং মাটি রাতের আধারে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়ার সিন্ডিকেটের প্রধান হাবিবুল। তার নেতৃত্বেই গভীর রাতে চলে এই অপকর্ম। কাজে বাধা দিলেই পাহাড়ে বসবাস করা বাসিন্দাদের উপর নেমে আসে মামলার খড়গ। বালু তা গাড়ি 500 টাকা 1000 টাকা তারা লয়, ইয়ার বাদ আগে তুলিবার আগে দিতে তারা টাকা হাই ফেলায়। শুধু তাই নয়, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে কাঠের এবং বালু ট্রাক থেকে তোলা হয় চাঁদা। গাড়ি বেঁধে 1000 থেকে 5000 টাকা করে চাঁদা তোলা হয়। সবগুলো গাছ কাটিয়ে নিয়ে গেছে। এরা আমরা মনে করছি এরা যদি এগুলো সুযোগ সুবিধা না দেয়, এগুলো গাড়ি নিয়ে এখানে পাহাড়ের ভিতর গাড়ি নিয়ে কিরকম করে ঢুকবে। গাছের গাড়ি কাছে চলে, কেউ গাড়িকে আর অসুবিধা নেই, এইটা ছাড়ে দাও। 1000 টাকা নেয়, 5000 টাকা নেয়, 2000 টাকা নেয়।
হাবিবুলের ইশারাতেই পাহাড়ের বালু ও মাটি বিক্রি হচ্ছে দেদারসে। তার নির্দেশেই পাহাড় থেকে 4 লাখ ঘনফুট বালু উত্তোলন করেন স্থানীয় বালু ব্যবসায়ী জাকির হোসেন। হাবিবুর সাহেব যতক্ষণ বিক্রমাগতা আছে ফরেস্টর ইতারা লাগাবো মাইনাস করিয়ে কি করে দফায় দফায় ঘুষ দিয়েও বড় কর্তার মন গলাতে পারেননি এ ব্যবসায়ী। উল্টো নতুন করে 20 লাখ টাকা ঘুষ পরিশোধ না করায় আটকে দিয়েছেন বালু। আমার কাছ থেকে 20 লাখ টাকা চাইছে। আমি বলছি আমার কাছে এতগুলো টাকা নাই, 20 লাখ টাকা নফানো হারামের লিঞ্জার আর বাল নিতে হবে। হাবিবুলের কুকৃতির এখানে শেষ নয়। পাহাড়ে ঘর তুলতেও বন কর্মকর্তাকে 5 থেকে সর্বোচ্চ 2.5 লাখ টাকা করে মাসোয়ারা গুনতে হয় স্থানীয়দের। চাঁদা না পেলেই নিরীহ মানুষদের ধরে ধরে মামলা ঠুকে দেন হাবিবুল। যে অনেক গরগুলো টাকা দিয়ে এখন উড়া বান্ধিলেও দিয়া করব ইয়ান্টি ঘর বানাইলেও টাকা, একটা যদি টিউবওয়েল বসাই এখানেও টাকা, লাখ 2 লাখ টাকা হলে লেখারি ঘর বানতে যতবার আসে ততবার টাকা খুঁজে না হলে করতে দেয় না। বন দেখাশোনা ও পরিচর্যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত থাকলেও জোরপূর্বক বিনা পারিশ্রমিকে এই কাজে বাধ্য করা হয় স্থানীয় বাসিন্দাদের। একদিন বেতন বিয়ার হিসাবে বেতন হবে। আমরা ব্যাকিং করায় ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সিংহভাগের বিরুদ্ধেই মামলা দিয়ে রেখেছেন হাবিবুল। মিথ্যা মামলা তো অনেক দেয়, গাছ খায় খুদনে মামলা না দেয় না, হাজারের মামলা দেয়। অভিযোগের পাহাড় নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের মুখোমুখি দেশ টিভি। সাফ জবাব, এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অবশ্যই ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের মিথ্যা হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। চাকুরির বিধিমালা ভঙ্গ করে বন কর্মকর্তার এমন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ মন্ত্রীর। আমরা কাউকে ছাড় দেব না, এবং তবে সেটা তদন্ত সাপেক্ষে। কেউ অভিযোগ করলে যে আমরা ব্যবস্থা নেব তেমন না, তবে আমরা অভিযোগ যদি তদন্ত করে আমরা সেই ধরনের কোনো তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, এখানে কোনো ছাড় নাই। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস যেন অনিয়ম ও দুর্নীতির আখড়া। অবৈধভাবে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে। আর এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত খোদ এই দফতরেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। এটি মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস থেকে বিভিন্ন ফসল ও ফসলের বীজ গোপনে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য। এভাবেই এগুলো নিয়ে গিয়ে অবৈধভাবে করা হয় বাইরে বিক্রি। দীর্ঘদিন ধরে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মকে নিয়ম বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা, যার মূল হোতা হিসেবে রয়েছেন খোদ এই অফিসেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। গাংনী বিএডিসি অফিসকে পরিণত করেছেন অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায়, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা। উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে। এই বহিরাগত লোক দিয়ে তাদেরকে দিয়ে যত লুটপাট সবকিছু তাদের মাধ্যম দিয়ে সে করায়। 5,000 লোকের বরাদ্দ আছে, তাতে 1,000 লোক দিয়ে কাজ দিলে 4,000 শ্রমিক সব আত্মসাৎ করে ফেলে। আমরা যাতে হাত দিয়ে যাই তো আমরা হাত দিয়ে দেয় না, বলে এটা বড় সাহেব নেবে। আর যাদের সহযোগিতায় যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম গাংনী বিএডিসি অফিসকে দুর্নীতির আখড়াখানা বানিয়েছেন, তারা নাকি এসবের কিছুই জানেন না। রাস্তা দিয়ে অনেক ফসল পানি যায়, ভুট্টা যায়, গম যায়। এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম। এখান থেকে গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা হচ্ছে মেহেরপুরে পাঠিয়ে এসএসসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না। তবে অনিয়মের বিষয়টি স্বীকার করে দাম্ভিকতার সাথে এই যুগ্ম পরিচালক বলছেন সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। ওইভাবেই করতে হয়, ওইভাবে কোন ম্যানেজ যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হবে, এবং এটা 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 অবশ্যই জানেন। এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না। আর বিএডিসির উপপরিচালক বলছেন গাংনী বিএডিসি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনিও কিছুই জানেন না। আমি জানি যে আমাকে সভাপতি রাখবে আর কি, কমিটি বসে সিদ্ধান্ত নিতে এটা এই করে বিক্রি করবে আর কি। কাগজপত্র সই করতে হবে তখন জানতে পারবো, তারা জানতে পারি না।
অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন দুর্নীতি ও অনিয়মের কারণেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। তাই দ্রুত এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। সংবাদ দুপুর আরো থাকছে। ভারতের উত্তরপ্রদেশের শিব পূজায় পদদলিত হয়ে নিহত শতাধিক, গ্রেফতার হতে পারেন ধর্মগুরু। গেল কয়েকদিনের টানা বর্ষণে ফেনী, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, দোকানপাট, ফসলি ক্ষেত, বাড়িঘর সহ গ্রামের পর গ্রাম। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ। অন্যদিকে গেল দুদিন বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে পানি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সারা দেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে রাস্তাঘাট, ফসলি জমি, বাড়িঘর সহ প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ফেনীতে মুহুরী নদীর বাঁধের ৬টি স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফুলগাজী উপজেলার অংশে নতুন করে আরও ২টি স্থান ভাঙনে ২ উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, নষ্ট হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মালসা ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর। এ পর্যন্ত পানি বারবার উঠে এখানে। এর থেকে কু পর্যন্ত বৃত্তবাজ মানে এই জায়গা ১০০ কোটি টাকার লোকসান আইব মানে খালি এই জায়গাটা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মুহুরী ও কহুয়া নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ২ উপজেলার ১০ হেক্টর আউশ, ৫.৫ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ও ১২.৫ হেক্টর জমির আমন বীজতলার ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা সদর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ৩টি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। হাওরের গ্রামগুলোতে নতুন করে পানি প্রবেশ করেছে। দ্বিতীয় ধাপের বন্যায় প্রায় ৩ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। বৃষ্টি আর পাহাড়ি ঢল না থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে কমেছে সুরমা, জাদুকাটা সহ সব নদীর পানি। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নেমেছে সুনামগঞ্জ পৌর শহর থেকেও। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মকর্তা নাই, বিপদ পড়ি হঠাৎ, আল্লাহ ভরসা আর কিছু নাই। উজানের ঢল ও গত দুদিনের বৃষ্টিপাতে আবারও উত্তরের লালমনিরহাটে তিস্তা, ধরলা, সিঙ্গিমারি সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ভারী বৃষ্টিপাত হলে তিস্তার পানি আরো বাড়তে পারে। এই ৩-৪ দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে। আমরা খুব বেকুব অবস্থায় আছি, রাতে আমাদের ঘুমও হচ্ছে না। এখন এই যে টুকি বন্যা হয় এতে আমাদের বীজতলা নষ্ট হচ্ছে, আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। এদিকে কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত ২০,০০০ পরিবার। সেই সঙ্গে পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, পাট ও মৌসুমী সব ফসল। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ৩৬টি ফুটওভার ব্রিজের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও বেশিরভাগ রয়ে গেছে ভিত্তি ও কলাম পর্যায়ে। ঠিকাদারদের অভিযোগ, বিদ্যুতের লাইন ও জায়গা বুঝে দিতে বারবার চিঠি দিলেও কোনো উত্তর দেয়নি ডিএনসিসি। উল্টো কার্যাদেশ বাতিল করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, কাজের পরিবেশ নিশ্চিত না করে কার্যাদেশ বাতিল বেআইনি। নিয়াজ মোর্শেদের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় কিস্তি। বিজি প্রেস, নাবিস কুমোর, ডিএনসিসি জোন 3, মহাখালী ওয়ারলেস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কোকাকোলা, বৌদ্ধ মন্দির এলাকা সহ ঢাকা উত্তর সিটির বিভিন্ন জায়গায় এভাবেই ফুট ওভারব্রিজগুলোর কাজ অসমাপ্ত করে রেখে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে পথচারীরা সুবিধার বদলে পড়ছেন ভোগান্তিতে। ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনাও। ওই দিনকে আমি নিজে ব্যথা পাইছি এই জায়গায়, তো এই জায়গাটা অনেকদিন যাবত পরে আছে। রাতের বেলা তো এইটাতে যখন যায় গুতা টুতা লাগে। সিগন্যালগুলো চলার মাঝে একসাথে 3 জন 4 জন করে রাস্তা বাড়াবার হচ্ছে, এই জন্য সিগন্যালগুলো আমরা ঠিকমতো চালাতে পারছি না।
2020 সালের ঢাকা উত্তর সিটি 319 কোটি টাকা বাজেটের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় 36টি ফুটওভার ব্রিজের কাজ হাতে নেয়। এর মধ্যে মাত্র 3টির কাজ সম্পন্ন করেছে গেল 4 বছরে। গেল বছর এগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও অনেক ফুটওভার ব্রিজ শুধু ভিত্তি ও কলাম পর্যায়ে রয়ে গেছে। আর 11টি সেতুর জন্য ঠিকাদারের কাছে জায়গা হস্তান্তর করতে পারেনি ডিএনসিসি। এই ফুটওভার ব্রিজগুলো 6টি প্যাকেজের আওতায় 6টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এর মধ্যে SM রহমান ইন্টারন্যাশনালকে গাছ কাটার অভিযোগে ব্ল্যাকলিস্টেড করা হয়, আর SM কনস্ট্রাকশনকে কাজ শেষ করতে বিলম্ব করার অভিযোগে এই কার্যাদেশ বাতিল করে ডিএনসিসি। উনি যেটা চিঠি দিয়েছে যে আমাদের ড্রয়িং ডিজাইন এবং সবকিছু দেওয়া সত্ত্বেও আমরা কাজ ফেলায় রাখছি, এই কারণে দিয়েছে। মিডিয়ানে তারপরে ছোট নিম গাছ ছিল চিকন, ওই মিডিয়ানে কাজ করার সময় নিম গাছটা পড়ে গেছিল, এই কারণে। তবে SM কনস্ট্রাকশনের দাবি পাবলিক প্রকিউরমেন্ট আইন অমান্য করে তাদের কার্যাদেশ বাতিল করেছে ডিএনসিসি। তারা বারবার ডিএনসিসিকে জায়গা হস্তান্তর ও বিদ্যুতের লাইন অপসারণ চেয়ে চিঠি দিলেও তার কোনো উত্তর ডিএনসিসি দেয়নি। বিভিন্ন ইউটিলিটি সার্ভিস লাইন যেগুলো থাকে এগুলোর যে সরানোর জন্য অপসারণ করার জন্য বেশ কয়েকবার আমরা চিঠি দিয়েছি, কিন্তু তাদের কোনো রেসপন্স পায় নাই। তবে এ বিষয়ে ডিএনসিসির প্রকল্প কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করে আবার নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করার জন্য টেন্ডার করছি, তো আশা করি যে কালকে পরশু যদি ওপেন হয় আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ করে ফেলবো। আর পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলেন ডিএনসিসি তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্যই আইন অমান্য করে এমনটি করেছেন। এই যে ঠিকাদারের চিঠির কোনো উত্তর দিল না, এতে কিন্তু বোঝা যায় ঠিকাদার যা বলেছে, যে কারণগুলো দেখিয়েছে দ্যাট ইজ ট্রু। তারপর বিলম্বের জন্য তাকে দায়ী করে আপনি চুক্তি বাতিল করতে পারবেন না, পারবেন না। প্রথম তাকে শোকজ করতে হবে, 28 দিনের নোটিশ দিতে হবে। ঠিকাদারকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব ডিএনসিসিরই বলেও জানান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুর আরও থাকছে। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।